আজ তোমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক শুরু করতে চলেছি, সেটা হলো টেন্স। টেন্স এই জন্য গুরুত্বপূর্ণ যে যখন তোমরা কোনো সেন্টেন্স লিখবে ইংলিশে বা বলবে, তখন সবসময় টেন্স নির্ধারণ করতে হবে, না হলে সেই সেন্টেন্সটা ভুল বলে প্রমাণিত হবে। তাই তোমরা মন দিয়ে শোনো এবং খাতা পেন নিয়ে বসো। কোনো ইম্পর্টেন্ট জিনিস দেখলে তোমরা নোট করে রাখবে। তো চলো প্রথমেই জানি যে টেন্স কাকে বলে এবং টেন্সের অর্থ কি। টেন্স এর অর্থ হলো ক্রিয়ার কাল। আর টেন্স কাকে বলে? কোনো কাজ কোন সময়ে হয়েছে, কোনো সময় হয়েছে, হবে বা হচ্ছে ইত্যাদি বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে আমরা টেন্স বলবো। টেন্স শুধুমাত্র কোনো কাজের সময়ই বোঝায় না, কোনো কাজের অবস্থাকেও বোঝায়। টেন্স যদি শুধুমাত্র কাজের সময়কে বোঝাতো, তাহলে আমরা টেন্সকে শুধু তিনটে ভাগেই ভাগ করতাম: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। টেন্স যেহেতু কোনো কাজের অবস্থাকেও বোঝায়, তাই প্রত্যেকটা টেন্সকে আমরা চারটে ভাগে ভাগ করতাম: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম ভাবে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সের ক্ষেত্রেও সেম। তো এবার আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি বা কাকে বলি, বা এর মাধ্যমে আমরা কাজের অবস্থা কিভাবে বোঝাই বা কি বোঝায় কাজের অবস্থা। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা কোনো কাজ হচ্ছে এটা বোঝাই বা হয় এটা বোঝায়। কোনো কাজ হয় এটা বোঝায় কোনো অভ্যাসগত সত্য বা ইউনিভার্সাল ট্রুথকে বোঝায়। কখন শুরু হয়েছিল বা কবে শেষ হবে সেই সম্পর্কে এখানে কোনো ইনফরমেশন আমরা পাই না, শুধু কাজটা হয় এটাই আমরা জানতে পারি। তো বাংলায় এর ক্রিয়াপদ খাই, করি, যাই ইত্যাদি ব্যবহার হয়, এবং ইংলিশে এর গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বা ইএস প্লাস অবজেক্ট। আর এক্ষেত্রে তোমাদেরকে পার্সন জানতে হবে। পার্সন আমরা তিন ভাগে ভাগ করতে পারি: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সনের ফার্স্ট প্রায়োরিটি কি? কাকে দিই আমরা ফার্স্ট প্রায়োরিটি? আমি বা আমার প্লুরাল ফর্ম আমরা। সেকেন্ড প্রায়োরিটি আমার মুখোমুখি তোমরা আছো, মানে তুমি, তোমরা। আমি তুমি বাদ দিয়ে যারা পড়ে থাকে তারা হলো থার্ড প্রায়োরিটি, তাই তাদেরকে থার্ড পার্সন বলবো, যেমন সে, তাহারা, রাম, রীতা, মিতা, সীতা ইত্যাদি। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি? যারা এক বোঝাবে, মানে সে হচ্ছে সিঙ্গুলার নাম্বার, বা রাম একা হলে বা শ্যাম একা হলে এরা সিঙ্গুলার নাম্বার। তো এক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। আর ইউনিভার্সাল ট্রুথ, যেমন সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ যেটা কোনোদিনও চেঞ্জ হবে না বা হয় না। আর হ্যাবিচুয়াল ট্রুথ, যেমন আই ওয়াক এভরি মর্নিং ইত্যাদি ইত্যাদি, ইউজ টু বোঝাবে, মানে হ্যাবিট বোঝাবে। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস এই শব্দটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোনো কাজ কন্টিনিউ হচ্ছে বা চলছে, এরকম বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এর গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মেন ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই এম ইটিং রাইস। ওকে, তো আই এর পর সবসময় বি ভার্বে অ্যাম বসবে, এবং সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর বসবে। তো বাংলায় এখানে করছি, খাচ্ছি, যাচ্ছি ইত্যাদি ক্রিয়াপদ ব্যবহার হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট এই কথাটার মাধ্যমে কি বুঝছো? যে কোনো কাজ পারফেক্টলি কমপ্লিট হয়েছে এরকম বোঝাতে পারে। যে তাহলে এখানে কি বোঝাবে? যে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান। এই ধরনের টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এর গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস
past participle, মূল ভার্ব past participle প্লাস অবজেক্ট। ওকে, যেমন আই হ্যাভ রিটেন আ লেটার, করেছি, খেয়েছি, গিয়েছি ইত্যাদি বাংলার ক্রিয়াপদগুলো হবে। এবারে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি বোঝাবে? কোনো কাজ অতীতে শুরু হয়েছিল, বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলবে, এরকম বোঝালে ভার্বের রূপে যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এর গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। তো এক্ষেত্রে তোমরা অনেকেই গুলিয়ে ফেলো ফর কোথায় বসবে আর সিন্স কোথায় বসবে। তো পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর বসবে, এক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়, সাল, তারিখ কিছু বোঝাবে না। আর পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে সিন্স বসবে, এক্ষেত্রে নির্দিষ্ট টাইম, সাল ইত্যাদি বোঝাবে। যেমন আই হ্যাভ বিন টিচিং, না সরি, হি হ্যাজ বিন টিচিং সিন্স 2000, আর আই হ্যাভ বিন লিভিং ইন ভিলেজ ফর 5 years, 7 years, 10 years যা খুশি। তো ব্যাপক অর্থে পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট টাইম বোঝালে সেটা পয়েন্ট অফ টাইম। তো এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে দেখো তোমরা অনেকেই গুলিয়ে ফেলো বাংলা সেন্টেন্সের গঠন আর ইংলিশ সেন্টেন্সের গঠন। বাংলা সেন্টেন্সের গঠন আর ইংলিশ সেন্টেন্সের গঠন সম্পূর্ণ আলাদা। যেমন একটা এক্সাম্পল নিই, আমি ভাত খাই, আমি এখানে সাবজেক্ট, ভাত এখানে অবজেক্ট, খাই ভার্ব, তাহলে এস ও ভি এটা হচ্ছে বাংলার গঠন প্রণালী। আর ইংলিশের গঠন প্রণালী কি? আই ইট রাইস, আমি সাবজেক্ট, ইট খাই, ইট হলো ভার্ব আর রাইস হলো অবজেক্ট। এস ভি ও হলো ইংলিশের গঠন প্রণালী। তো তোমরা বুঝলে ভালো করে, তোমরা এই ক্লাসটা বারবার রিভিশন করো এবং রোজ রোজ একবার করে দেখার চেষ্টা করবে। আর তোমরা আজকে যদি ক্লাসটা দেখে রেখে দাও তাহলে কিন্তু কালকে আবার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই তোমরা যেগুলো নোট করছো ইম্পর্টেন্ট জিনিসগুলো, সেইগুলো বারবার করার চেষ্টা করো আর অনেক প্র্যাকটিস করতে থাকো। তোমরা অনেকেই বলো যে ইংলিশে নাম্বার আসে না, বোরিং সাবজেক্ট, এইগুলো আসলেই তোমরা প্র্যাকটিস কম করো বলে এটা তোমাদের হয়ে থাকে। তোমরা প্র্যাকটিস খালি একবার শুরু করো, দেখবে তোমাদের ইংলিশের নাম্বার তরতর করে বাড়বে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।